হ্যালো ভিউয়ার্স, সম্মানিত অভিভাবকবৃন্দ ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। হাজী আলিম সিটি কলেজ কর্তৃক আয়োজিত একাদশ দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি ডক্টর প্রণয় বালা, সহকারী অধ্যাপক কৃষি শিক্ষা, হাজী আলিম সিটি কলেজ, গোপালগঞ্জ। আজকে আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। প্রথমে আমরা একটি ছবি দেখে আসি। কি দেখা যাচ্ছে ছবিতে? একটি গাছ, তার নিচের অংশ ক্ষয়ীভবন অবস্থায় আছে। পাশে আরেকটি চিত্র যেখানে বিভিন্ন অংশ ক্ষয়ে যাচ্ছে এমন অবস্থা দেখা যাচ্ছে। আজকে আমরা পড়ব ভূমিক্ষয়। আজকে আমাদের পাঠ হলো ভূমিক্ষয়, সয়েল ইরোশন বা ভূমিক্ষয়। এখানকার শিকন ফল হলো এই পাঠ শেষে শিক্ষার্থীরা ভূমিক্ষয় ও ভূমিক্ষয় রোধ ব্যাখ্যা করতে পারবে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ভূমিক্ষয় ও ভূমিক্ষয় রোধ ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ ভূমিক্ষয় কিভাবে হচ্ছে এবং এটাকে কিভাবে ওভারকাম করা যায় সেটি। প্রথমে আসি, ভূমিক্ষয় কাকে বলে? ভূমিক্ষয় মূলত একটি ভৌত প্রক্রিয়া। মাটির উপরের স্তরের সম্পূর্ণ অগ্নিভবন ও জমিকে চাষের অনুপযোগী করে তোলাকেই বলে ভূমিক্ষয়। The erosion consists in a complete de-inundation of soil cover and making the land quite unsuitable for cultivation. এটি একটি সংজ্ঞা, অথবা আমরা যে অন্যভাবে বলি আরেকটি সংজ্ঞা বলা যেতে পারে, সেটি হলো ধাবমান পানি বায়ুপ্রবাহ এবং অপরাপর ভূতাত্ত্বিক কারণসমূহ যেমন হিমবাহ, অভিকর্ষীয় বিচ্যুতি প্রভৃতি দ্বারা মাটির পৃষ্ঠের উত্তরোত্তর নগ্নীভবন হল মাটির ক্ষয়ীভবন। দি ওয়ারিং অ্যাওয়ে অফ ল্যান্ড সারফেস by running water, wind and other geological agents, including such process as gravitational creep is called erosion. তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি, মাটির উপরের স্তর যদি কোনোভাবে সরে যায়, ক্ষয়ে যায়, জমি চাষের অনুপযোগী হয়ে যায়, তাহলেই আমরা তাকে বলি ভূমিক্ষয়। আমরা যে ভূমিক্ষয়ের শ্রেণীবিন্যাসটি দেখি, মূলত দুইভাবে ভূমিক্ষয়ের শ্রেণীবিন্যাসটাকে করা যেতে পারে। একটা হলো প্রাকৃতিক ভূমিক্ষয়, আরেকটি হলো মনুষ্য সৃষ্ট বা মানুষ কর্তৃক সৃষ্ট ভূমিক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয়কে আবার দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হলো পানিঘটিত ভূমিক্ষয়, একটি বায়ুঘটিত ভূমিক্ষয়। পানিঘটিত ভূমিক্ষয়ের মধ্যে উল্লেখযোগ্য যেগুলি আছে সেগুলো আস্তরণ ভূমিক্ষয়, রিল ভূমিক্ষয়, নালা বা গালি ভূমিক্ষয়, নদী ভাঙন। আমরা ধীরে ধীরে এটির প্রভাবটি দেখব বা কারণগুলি দেখব। প্রথমে আসি ভূমিক্ষয়ের প্রভাব। ভূমিক্ষয়ের ফলে কি হয়? পানির অপচয় হয়। অর্থাৎ ভূমিক্ষয় যদি হয়ে যায় তাহলে বিভিন্ন জায়গায় থেকে মাটি ধুয়ে নদী, খাল ভরাট হয়ে যায়, ফলে সেখানকার যে জমে থাকা পানি সেটি নষ্ট হয়ে যায় বা পানির অপচয় হয়। নেক্সট হলো মাটি তার উর্বরতা হারায়। প্রতিনিয়ত মাটির উপরের স্তর ধুয়ে নিচে চলে যাওয়ার কারণে মাটি তার উর্বরতা হারায়, ফলে ফসল চাষের অনুপযোগী হয়ে ওঠে। জমি চাষের অনুপযোগী হয়ে যায়। কোনো কোনো জমি চাষবাসের অনুপযোগী হয় ভূমিক্ষয়ের কারণে, অর্থাৎ জমিতে ঠিকমতো চাষ করা যায় না, জমি চাষাবাদের অনুপযোগী হয় মূলত ভূমিক্ষয়ের কারণে। এছাড়া হতে পারে জলাধারের পানি ধারণ ক্ষমতা কমে যায়। বিভিন্ন জলাধার যে পানি ধরে রাখে, আমরা আগে বলেছি পানির অপচয় হয়, জলাধারের পানির ক্ষমতা কমে যায়, কারণ জলাধার তার নাব্যতা হারায়, ফলে সে আর অধিক পানি ধরে রাখতে পারে না। এছাড়া উদ্ভিদের আশ্রয়জনিত শক্তি কমে যায়। মাটির ভৌত রাসায়নিক গুণাবলীর উপরে নেতিবাচক প্রভাব পড়ে। ভূমিক্ষয়ের ফলে নদী ভরাট হয়ে যায়, কৃষিজমি বিনষ্ট হয়,
ধূলিঝড় সৃষ্টির মাধ্যমে পরিবেশ দূষিত হয় এবং মাটি চাষাবাদের ক্ষমতা হারিয়ে ফেলে। তো এরপর যে প্রভাব বিস্তারকারী প্রভাবকগুলি আমরা যদি দেখি, ভূমিক্ষয়ের উপর প্রভাব বিস্তারকারী কারণসমূহ কী কী। ভূমিক্ষয়ের পর মূলত অনেকগুলি প্রভাব ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে বা প্রভাব ফেলে। তার মধ্যে উল্লেখযোগ্য হল বেপরোয়া ও নির্বিচারে গাছ কাটা। গাছপালার মূল মাটির শক্ত কণাকে ধরে রাখে। জমিতে গাছপালা থাকলে বৃষ্টির ফোঁটা সরাসরি মাটির উপরে পড়তে পারে না এবং মাটির উপর দিয়ে প্রবাহিত হতে বাধা পায়। এর ফলে ভূমিক্ষয় হতে পারে না। মানুষের প্রয়োজনে গাছপালা কেটে ভূমিকে গাছপালাহীন করে তুলেছে, ফলে জমি বা ভূমি ক্ষয় বেড়ে যাচ্ছে। নেক্সট হলো ভূমির অপব্যবহার। ভূমির প্রকৃতি অনুযায়ী ফসল চাষ করা দরকার। ঢালু জমিতে ঘন করে ফসল না ফলিয়ে ভূমিক্ষয় হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি ফসল না জন্মানো হয়। ঢালু জমিতে ঘন করে ফসল না জন্মালে ভূমিক্ষয় হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পর্বত ঢালের গাছপালা বিনাশ করে দিলে ভূমিক্ষয়ের পরিমাণ বেড়ে যায়। অসম যে জায়গাগুলি আছে সেখানে মূলত এই কারণে ভূমিক্ষয় হয়ে থাকে। পাহাড়ি এলাকায় জুম চাষ করার ফলে ভূমিক্ষয় হয়। জমির ঢালের উপর ভূমিক্ষয় অনেকখানি নির্ভর করে। ঢালু জমিতে ভূমিক্ষয় বেশি। অবৈজ্ঞানিকভাবে চাষাবাদ। জমিতে চাষবাস না করলে ভূমিক্ষয় বেশি হবে, কারণ ফাঁকা জমির জল ও বাতাস দিয়ে ক্ষয়ীভবন হওয়ার সুযোগ থাকে। জমি চষে ফেলে রাখলেও জল ও বাতাস দিয়ে ভূমিক্ষয় হয়। পাহাড়ি এলাকায় ঢাল বরাবর লাঙল দিলেও ফসল লাগালে ভূমিক্ষয় বেশি হয়। এছাড়া ফসল চাষ করার সময় জলসেচের জন্য নালা কাটতে হয় এবং তা ঠিকমতো তৈরি রক্ষণাবেক্ষণ না করলেও ভূমিক্ষয় হয়। ঘাসের চাপড়া। জমির উপর ঘাসের চাপড়া মাটির বন্ধন হিসাবে কাজ করে। চাষের সময় মানুষ যদি এগুলি ফেলে দেয় তাহলে ভূমিক্ষয় হতে থাকে। পশুচারণ। নির্বিচারে পশুচারণের ফলে মাটি আগলা হয়ে যায় এবং বাতাস ও জল দিয়ে ক্ষয় হতে পারে। এছাড়া পশু জমির ঘাস ইত্যাদি খেয়ে নেয়, ফলে ফাঁকা হয়ে যাওয়ার কারণে বৃষ্টির আঘাতও ভূমিক্ষয় হয়। বৃষ্টিপাত। জলধারায় ভূমিক্ষয় বেশি হয়। বৃষ্টিপাতে বেশি ও হঠাৎ হলে ভূমিক্ষয় বেশি হবে। ঢালু জমিতে বৃষ্টির ফলে ক্ষয়ীভবন হতে পারে। এর ফলে হয়তো কৃষিকাজে ব্যবহৃত হতে পারত জমিও। জল দ্বারা ক্ষয়ীভবনের ফলে জমির উপরের স্তরের উর্বর মাটি অপসৃত হয়। বায়ু প্রবাহ। শুকনো অঞ্চলে ও অন্যান্য অঞ্চলে গ্রীষ্মকালে বাতাস দিয়ে ঘনীভবন হয়। জমিতে ফসল না থাকলেও কর্ষণ করে মই না দিয়ে ফেলে রাখলে বাতাস দিয়ে ঘনীভবন চলতে থাকে। শুকনো অঞ্চলে বায়ু জোরে প্রবাহিত হলে জমির আগলা মাটি স্থানান্তরিত হয়। সাধারণত ধূলিঝড়ে মাটি ক্ষয় হয়ে থাকে। এই ধরনের ভূমিক্ষয়কে বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয় বলে। এছাড়া বান বা বন্যা বা ফ্লাড একটি প্রাকৃতিক দুর্যোগ। বৃষ্টিপাত বেশি হয় দেশে বন্যা হয় এবং নদীর কাছাকাছি অঞ্চল প্লাবিত হয়ে যায়। নদীমাতৃক অঞ্চলে নদীতে যদি বান হয় বা বন্যা হয় তাহলে নদীর উভয় পাড় ক্ষয়প্রাপ্ত হয়। বানের প্রকোপে উপরের নদী পাড় ক্ষয়ে যাওয়ার পরিমাণ নির্ভর করে। বেশি বৃষ্টি হলে সাধারণত ধরনের ভূমিক্ষয়টি হয়ে থাকে। সমস্ত প্রভাবকগুলি, যেটাকে নদী প্লাবনজনিত ক্ষয় বলা হয়েছে, ভূমিক্ষয়ের উপরে প্রভাব বিস্তার করে। এবার আমরা দেখি বিভিন্ন ধরনের ভূমিক্ষয়। প্রথমেই আসি পানি ঘটিত ভূমিক্ষয়। পানি ঘটিত ভূমিক্ষয় হল যে ভূমিক্ষয়ের জন্য পানির প্রবাহ দায়ী, অর্থাৎ পানির প্রবাহের কারণে যে ভূমিক্ষয়গুলি হয় সেটাই পানি ঘটিত ভূমিক্ষয়। আমরা একটু প্রথমেই দেখে আসি তার শ্রেণীবিন্যাসগুলি। প্রথমে হলো বৃষ্টির ফোঁটার কারণে ভূমিক্ষয় বা ছিটকে পড়া ভূমিক্ষয় বা রেইনড্রপ বা স্প্লাশ এটা শর্মা আছে। এখানে বৃষ্টির ফোঁটা পানির উপরে আঘাত করলে মাটির কণাটা আলাদা হয়ে যায়, ফলে মাটি ধুয়ে কণাকারে অন্যত্র চলে যায়। বৃষ্টির ফোঁটা পতনের সময় মূলত এই ক্ষয়টি হয়ে থাকে। বলা হয়েছে যে পতনের সময় বৃষ্টির কণা পতনের সময় ওজনের প্রায় 10 থেকে 15 গুণ বেশি ওজন শক্তি প্রাপ্ত হয়ে মাটিতে আঘাত পায়। আমরা যে চিত্রতে দেখি যে এনার্জি হলো m ইন্টু ভি, অর্থাৎ 1 মিলিমিটার যদি কোনো রেইনড্রপ হয় তাহলে তার থেকে 50 কিলোমিটার পার আওয়ারের শক্তি পাওয়া যাবে। আর যদি 5 মিলিমিটার হয় তাহলে 32 কিলোমিটার পার আওয়ারে, অর্থাৎ এটি প্রায় 500 গুণ বেশি। ফলে বৃষ্টির ছিটকে পড়ার কারণে ভূমিক্ষয় হতে থাকে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে বৃষ্টির কণা নিচের দিকে পড়ছে এবং ভূমিক্ষয় হতে হতে
সাগরের দিকে ধাবিত হচ্ছে। নেক্সট হলো আরেকটি পানি ঘটিত ভূমিক্ষয়, সেটা হলো পাত ভূমিক্ষয় বা শিট ইরোশন। বৃষ্টির পানি গড়িয়ে যাওয়ার সময় উপরের স্তরে মাটি ধুয়ে নিয়ে যায় এবং ভূমিক্ষয় হয়। এই মাটি স্থানচ্যুতি হয়, এটাকে পাত ভূমিক্ষয় বা শিট এরোশন বলা হয়। আমরা চিত্রে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বৃষ্টির পানি গড়িয়ে যাওয়ার সময় ধীরে 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 ক্ষয়ভবন দেখা যাচ্ছে, সেখান থেকে পানি গড়িয়ে যাচ্ছে। এটি একটি পানি ঘটিত ভূমিক্ষয়ের দৃশ্য। নেক্সট আসি আরেকটি পানি ঘটিত ভূমিক্ষয়, সেটা হলো নালী ভূমিক্ষয়, রিল ইরোশন। ইরোশনটি অসমতল স্থানের পানি গড়িয়ে যাওয়ার সময় ঢালু স্থানে জোরে প্রবাহিত হয় এবং এই প্রবাহমান পানি স্থানে স্থানে ঘনীভূত হয়ে নালা উৎপাদন করে এবং ভূমিক্ষয় হয়। চিত্রে দেখা যাচ্ছে পানি গড়িয়ে আসার সময় নালা তৈরি হয়েছে এবং সেখান দিয়ে মাটির ক্ষয় হয়েছে। এটিও একটি পানি ঘটিত ভূমিক্ষয়। আরেকটি পানি ঘটিত ভূমিক্ষয় গালি ভূমিক্ষয়। গালিটি মূলত একাধিক নালী যতক্ষণ একত্রে মিশে যায়, বড় প্রবাহ সৃষ্টি হয়, তখন যে ভূমিক্ষয় হয় তাকে বলে গালি ভূমিক্ষয়। এখানে চিত্রে দেখা যাচ্ছে অনেকগুলি নালা থেকে পানি প্রবাহিত হয়ে এসে একটি নির্দিষ্ট জায়গায় পড়ার কারণে সেখানে অনেক বড় ধরনের গালি তৈরি হয়েছে, সেই কারণে ভূমিক্ষয় হচ্ছে। নেক্সট আসি আরেকটি পানি ঘটিত ভূমিক্ষয়, এটা হচ্ছে নদী তীর ভূমিক্ষয় বা স্টেম ব্যাংক বা রিভার ব্যাংক ইরোশন। এটি নদীর তীরবর্তী অঞ্চলে নদী এবং জলস্রোতের তীর সর্বদা ভাঙনের সম্মুখীন হয়। এর ফলে নদীতে পানি বেড়ে গিয়ে অন্যত্র চর পড়তে থাকে। এভাবে নদী তীর ভূমিক্ষয় দেখা যাচ্ছে। এখানে একটি নদীর দৃশ্য দেখানো হয়েছে, তার পাড়ের ফসল যুক্ত জমি থেকে ধীরে 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 ভাঙন তৈরি হয়েছে। এছাড়া সমুদ্র উপকূল ভূমিক্ষয়, সমুদ্রের ঢেউয়ের কারণে ভূমিক্ষয় হতে পারে। এবং ধস ভূমিক্ষয় বা স্লিপ ইরোশন, এক নাগাড়ে বৃষ্টি হলে মাটির সংযুক্তে আলগা হয়ে যায়, মাটিতে ফাটল দেখা যায়। পাহাড়ি এবং উঁচু ঢিলা অঞ্চলে এইভাবে ভূমিক্ষয় হতে থাকে। সে বায়ু ঘটিত ভূমিক্ষয়, যে ভূমিক্ষয়ের মূল কারণ বায়ু, সেটাকে বায়ু ঘটিত ভূমিক্ষয় বলা হয়। ভূমির উপর দিয়ে বায়ু প্রবাহিত হওয়ার সময় ভূপৃষ্ঠের উপরে অঞ্চল ভূমিকৃত হতে পারে। এর মধ্যে প্রথম যেটি আছে সেটা সেল্টেশন, অর্থাৎ বাণিকলা লাভ দিয়ে চলার ধরনকে বলে মূলত সেল্টেশন। এটি হলো 0.1 থেকে 1.5 মিলিমিটার ব্যাসের যে বালি, সেটি যদি সেই বালিকণাগুলি সাধারণত বাতাসের ফলে সেল্টেশন প্রক্রিয়ায় গড়িয়ে যায়, এক জায়গা থেকে অন্যদিকে যায়, এইটাকে বলা হয়েছে ভূমিক্ষয়ের একটি ধরন, এটাকে বলা হয় সেল্টেশন। মাঝখানে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এটি হলো সেল্টেশন, অর্থাৎ মাঝারি কণার মাটি। এখন যদি 3 ধরনের কণা এখানে বলে থাকে, তাহলে একটি ভারী, মাঝারি এবং কম। মাঝারি কণার যেটা হয়ে থাকে সেটি হলো সেল্টেশন, অর্থাৎ বালিকণার যে লাভ দিয়ে চলা, মূলত 0.1 থেকে 1.5 মিলিমিটার ব্যাসযুক্ত বালি, এই প্রক্রিয়ায় ভূমিক্ষয় হয়ে থাকে। এবং এতে মাটি থেকে বিযুক্ত কণা 30 সেন্টিমিটার বেশি উপরে ওঠে না এবং স্বাভাবিক আবহাওয়ায় মোট ক্ষয়ের যে 50 থেকে 75% হয়ে থাকে এই প্রক্রিয়ায়। বায়ু ঘটিত আরেকটি হলো সাসপেনশন বা প্রলম্বন। বালিকণা বাতাসের সাথে পরিবাহিত হয়ে চলার ধরন, বাতাসের সঙ্গে পরিবাহিত হয়ে চলার ধরনকে বলা হয় সেল্টেশন, প্রলম্বন। এই ক্ষেত্রে মূলত ছোট যে বাতাসের কণা আছে 0.1 মিলিমিটার থেকে কম, এমন কণাসমূহ এই প্রক্রিয়ায় মূলত ক্ষয়ভবন হয়ে থাকে। এই যে চিত্রে দেখানো যাচ্ছে উপর দিকে, সাসপেনশন প্রক্রিয়ায়, প্রলম্বন প্রক্রিয়ায় ভূমিক্ষয় হচ্ছে। এবং সবশেষ বায়ুক্ষয়িত যে ভূমিক্ষয়টি আছে সেটা হলো গড়িয়ে চলা, অর্থাৎ ভারী কণাগুলি সাধারণত গড়িয়ে চলে। মাটির কণা মাটির উপরিভাগ দিয়ে গড়িয়ে চলা যে ধরন, তাকে বলা হয় গড়িয়ে চলা বা সয়েল ক্রিপ। এটি সাধারণত একটু বড় আকারের কণাগুলি থেকে ঘটে থাকে। 0.5 থেকে 1 মিলিমিটার ব্যাসের যে কণাসমূহ আছে, এই প্রক্রিয়া এটা হয়ে থাকে। এবং মোট ভূমিক্ষয়ের 5 থেকে 25% ভূমিক্ষয় এই প্রক্রিয়া হয়ে থাকে। এখানে যদি আমরা চিত্রে লক্ষ্য করি, নিচের দিকে যে ভূমিক্ষয়টি বা চলন বা গতিকে দেখানো হয়েছে, এটি হলো গড়িয়ে চলা, সয়েল ক্রিপ বা গড়িয়ে চলা।
এবার সেই যে ফ্যাক্টরসমূহ কাজ করে, প্রথমে আমরা দেখব পানিঘটিত ভূমিক্ষয়ের কারণসমূহ। কি কি কারণে পানিঘটিত ভূমিক্ষয় হয়ে থাকে। তো যদি আমরা সূত্র আকারে দেখি তাহলে ই সমান সমান ফাংশন অফ আর এইচ জি ভি, এটি হলো পানিঘটিত ভূমিক্ষয়ের কারণসমূহ। এখানে ই হলো মাটির ক্ষয়ীভবন, আর এফ হলো ফ্যাক্টর বা কারণ। কারণের মধ্যে প্রথমে যেটা বলা হয়েছে আর, আর হলো রেইনফল, বৃষ্টিপাতের তীব্রতা, পরিমাণ এবং স্থায়িত্ব। মূলত কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাতের তীব্রতা কেমন এবং তার স্থায়িত্ব কতক্ষণ, এরপর নির্ভর করে। নেক্সট হলো এস, মাটির ধর্ম। মাটির যে ভৌত রাসায়নিক ধর্ম, এটিও ক্ষয়ীভবনের উপর প্রভাব ফেলে। জি, মাটির ঢাল, অর্থাৎ ভূমি বা জমি কতখানি ঢালু তার উপরও তার ভূমিক্ষয় নির্ভর করে, পানিঘটিত ভূমিক্ষয়। এবং সবশেষে হলো ভি, ভেজিটেশন বা গাছপালা। আমরা একটু যদি বর্ণনা পড়ি। বৃষ্টিপাতের সময় বৃষ্টির ফোঁটা মাটির উপরে স্তরে স্তরে আঘাত করে, ফলে মাটি আগলা হয়ে যায় এবং নদীর উপর হয়ে যায়। মাটির উপর দিয়ে পানি গড়িয়ে যাওয়ার সময় কণাগুলো বাহিত হয়ে চলে যায়। বৃষ্টিপাতের তীব্রতা, স্থায়িত্ব, পরিমাণ এবং ফোঁটার পরিধি, গতিবেগ প্রভৃতির উপর মূলত এই ক্ষয়ীভবনটি নির্ভর করে। নেক্সট হলো টপোগ্রাফি, ভূসংস্থান। ভূসংস্থানের উপর ক্ষয়ীভবনের পরিমাণ নির্ভর করে। ঢালু জমিতে ক্ষয়ীভবন বেশি, কারণ জমির ঢাল বেশি হলে জলের স্রোতের বেগ বেশি হবে, ফলে মাটির উপরে স্তর ধুয়ে গিয়ে ক্ষয়ীভবনটাও বেশি হবে। নেক্সট হলো নেচার অফ সয়েল, মাটির ধর্ম। সছিদ্র জলাধারের ক্ষমতা ভালো এমন মাটি ক্ষয়ীভবন কম। শক্ত মাটিতে পানি ধারণ ক্ষমতা এবং পানি শোষণ ক্ষমতা কম, তাই মাটির ক্ষয়ীভবনও বেশি। নেক্সট হলো গাছপালা। মাটির উপরে গাছপালা থাকলে ক্ষয়ীভবন কম হবে, কারণ গাছপালা থাকলে গাছের শেকড় মাটিকে শক্ত করে আঁকড়ে ধরবে। তাছাড়া বৃষ্টির সময় পানি সবেগে মাটির উপরে পড়তে পারবে না এবং মাটির উপর দিয়ে প্রবাহিত হতে বাধাপ্রাপ্ত হবে, ফলে বৃষ্টি বা ধূলিঝড়ে ভূমিক্ষয় খুব বেশি হতে পারে না। কিন্তু গাছের জমির উপর যদি গাছপালা না থাকে তাহলে ক্ষয়ীভবনটি বেশি হয়। মূলত এই প্রভাবকসমূহ মাটি ঘটিত ভূমিক্ষয়ের উপর প্রভাব বিস্তার করে। এবার আসি বায়ুঘটিত ভূমিক্ষয়ের কারণসমূহ। এখানে যে সূত্র সেটি হল ই সমান সমান এফ এম ডব্লিউ টি এস ভি। এখানে ই হলো মাটির ক্ষয়ীভবন, এম হলো আর্দ্রতা বা ময়েশ্চার, ডব্লিউ হলো উইন্ড ভেলোসিটি বায়ুর বেগ, টি হলো টেম্পারেচার তাপমাত্রা, এস হলো নেচার অফ সয়েল মাটির ধর্ম এবং ভি হলো ভেজিটেশন গাছপালা। বর্ণনা যদি দেখি, মাটির আর্দ্রতা, প্রথমেই আসি আর্দ্রতা। শুকনো এবং আধা শুকনো অঞ্চলে বাতাস দিয়ে ক্ষয়ীভবন হয়। মাটি ভিজে থাকলে বাতাস দিয়ে ক্ষয়ীভবন কম হয়, কারণ ভিজে মাটি কণাগুলো আগলা থাকে না। মাটির বাতাসের গতি প্রকৃতি বা ওর বেগ। বাতাসের গতি প্রকৃতির উপর বাতাস দিয়ে ক্ষয়ীভবন নির্ভর করে। প্রবল বেগে বাতাস বইলে মাটির উপরের স্তরের কণাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় বাহিত হয়, ফলে মাটির ক্ষয়ীভবন হয়। তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা বাড়লে ঝড়ের সৃষ্টি হয়। ঝড় হলে বাতাস দিয়ে ক্ষয়ীভবন জোর গতিতে চলতে থাকে। মাটির প্রকৃতি, স্থূল সূক্ষ্ম স্ট্রাকচার উভয় প্রকার মাটি আগলা থাকে, ফলে বাতাস দিয়া বেশি ক্ষয়ীভূত হয়। শুকনো অঞ্চলে মাটি চষে ফেলে রাখলে গ্রীষ্মকালে বাতাস মিশে গিয়ে জোর গতিতেও মাটি ক্ষয়প্রাপ্ত হয়। গাছপালা, জমিতে গাছপালা থাকলে বাতাসের গতি বাধাপ্রাপ্ত হবে, ফলে ভূমিক্ষয়ও কম হবে। গাছপালা যদি না থাকে তাহলে ভূমিক্ষয়ের প্রভাবটা বেড়ে যাবে। এইভাবে বায়ুঘটিত ভূমিক্ষয়ের উপরে এই সমস্ত প্রভাবকসমূহ প্রভাব বিস্তার করে। এরপরে আমরা একটা চিত্র দেখি, একটা ভিডিও দেখে নিই। তার আগে একটা ভিডিও দেখবো আমরা, এরপর একটা চিত্র। এটি তোমাদের মূল্যায়নের অংশ। যে জমিতে যে ছবিটা দেখা যাচ্ছে উপরের দিকে, সেটি মাটির যে ক্ষয়ীভবন হচ্ছে এরপর কোন প্রভাবটি এখানে প্রভাব ফেলেছে। এই ছবিতে যে ভূমিক্ষয় দেখা যাচ্ছে, পাশ দিয়ে ভূমিক্ষয় হচ্ছে গাছটি, এটির উপর কোন ধরনের প্রভাব ফেলেছে। ভূমিক্ষয়ের যে কারণসমূহ বললাম আমরা, প্রভাবকসমূহ বললাম, তার কোনটি এখানে প্রভাব ফেলেছে। নেক্সট আমরা যদি মূল্যায়নের মধ্যে যাই, এমসিকিউ প্রশ্নের মধ্যে, তাহলে যে কাজটি করতে হবে আমাদের উত্তরের পরে
টিক দিতে হবে। সঠিক উত্তর হলে ডান পাশে লেখা আসবে, আর যদি ভুল হলে আরেকবার চেষ্টা করতে বলা হবে। ভূমিক্ষয়ের প্রাকৃতিক কারণ কোনটি? আমরা যদি দেখি প্রথমটি বলা হয়েছে আবার চেষ্টা করি, অর্থাৎ ভুল হয়েছে। আমরা যদি পরেরটায়ও যাই, গতে বসতবাড়ি নির্মাণ, তাহলে বলা হচ্ছে ভুল হয়েছে, আবার চেষ্টা করতে হবে। আমরা যদি জুম চাষে চাপ দেই তাহলে বলছে আবার চেষ্টা করি, অর্থাৎ ভুল হয়েছে। তাহলে আমরা যদি এবার খতে চাপ দিয়ে আসি, বায়ুপ্রবাহ, বলছে উত্তর সঠিক হয়েছে। নেক্সট হলো কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সহায়তা করে? আমরা উত্তর দেখে আসি একটা একটা করে। প্রথমে যদি আমরা ধান আছে, চাপ দিলাম, বলছে আবার চেষ্টা করি। নেক্সট হলো ভুট্টা, বলছে আবার চেষ্টা করি, মানে উত্তর সঠিক নয়। গম, আবার চেষ্টা করি। তাহলে আমরা এবার যদি খতে দেই, বলছে যে উত্তরটি সঠিক হয়েছে। ভূমিক্ষয় রোধের উপায় কি? বলছে পানি প্রবাহ হ্রাস, জমি উন্মুক্ত ফেলে রাখা, জৈব সার ব্যবহার। উপরে তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক? কত বলছে 1 2, খ হলো 2 3, গ হলো 1 3, ঘ হলো 1 2 3। আমরা একটু দেখে আসি উত্তর। ক যদি আমরা দেখে আসি, কয়ের উপর যদি আমরা টিক দেই তাহলে কি বলবে? উত্তরটি আবার চেষ্টা করো। তার মানে 1 এবং 2 ঠিক নয়। পানি প্রবাহ হ্রাস, জমি উন্মুক্ত ফেলে রাখা ঠিক নয় রোধের উপায়। তাহলে আমরা যদি এবার যাই গতে, বলছে উত্তর সঠিক হয়েছে। তো খ কি ছিল? 2 3, জমি উন্মুক্ত ফেলে রাখা, জৈব সার, আবার চেষ্টা করি। এবং ঘতে বলছে আবার চেষ্টা করি। তার মানে 1 2 3 উত্তর নয়, উত্তর হলো 1 এবং 3। এবার একটু বাড়ির কাজে যাই। তোমার এলাকায় যে ভূমিক্ষয়গুলি হচ্ছে তার কারণগুলি লিখবে। প্রত্যেক এলাকায় ভূমিক্ষয়ের ধরন ভিন্ন রকম হতে পারে। তো তোমার এলাকায় যেমন ভূমিক্ষয় আছে সেগুলি কারণ হিসেবে লিখবে, কারণগুলি, ভূমিক্ষয়ের কারণ। তো আমরা শেষ প্রান্তে চলে এসেছি। তোমাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। কিছু ভূমিক্ষয়ের চিত্র দেখে নিচ্ছি আমরা। হ্যাঁ, সেখানে বিভিন্ন ধরনের ভূমিক্ষয় দেখানো যাচ্ছে। তো সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলকে আবার আরেকবার ধন্যবাদ জানাচ্ছি।